নমস্কার, আপনারা দেখছেন আটটার আড্ডা, নিউজ লাইভ বাংলার আটটার আড্ডায় আপনাদেরকে স্বাগত। আমি মানস। অসমে কি শুরু হয়ে গেছে নীরব দর কষাকষি? একদিকে শাসক বিজেপির জোট, অন্যদিকে বিরোধী কংগ্রেসের জোট। সমীকরণ কতটা মজবুত? এআইডিএফের ভূমিকা কি হবে? উন্নয়নের ইস্যুতেই হবে শেষ লড়াই? ছোট দল কি হবে কিংমেকার? আদর্শের লড়াই হবে নাকি নিছক সংখ্যার অঙ্ক? অসমে জোট রাজনীতি, ক্ষমতার সমীকরণ 2026। জোট মানে কি বন্ধুত্ব না সুবিধাবাদ? নীতির লড়াই না চেয়ারের রাজনীতি? হিমন্ত বিশ্ব শর্মার কৌশল কতটা শক্ত? চা বাগান, সীমান্ত, নাগরিকত্ব, সংখ্যালঘু রাজনীতি সব ইস্যুই কি শেষ পর্যন্ত গিয়ে ঠেকে জোটের অঙ্কে? অসম কি দেখবে নতুন রাজনৈতিক মেরুকরণ, নাকি পুরনো সমীকরণেই হবে নতুন মোড়? আরেকটা প্রশ্ন আছে যে কংগ্রেসের কাছে কেন ব্রাত্য রাইজোর দল এবং এআইইউডিএফ? উন্নয়নের ইস্যুতেই হবে শেষ লড়াই? এই যে জোটের রাজনীতি, সেটা কি আদর্শের লড়াই নাকি নিছক সংখ্যার অঙ্ক? কারণ রাজনীতিতে শেষ কথা বলে সংখ্যা, আর সংখ্যার পেছনে থাকে কৌশল। তো জোট মানে কি বন্ধুত্ব না সুবিধাবাদ? নীতির লড়াই না চেয়ারের রাজনীতি? বিরোধীরা কি এক ছাতার তলায়? স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক নব ঠাকুরিয়া, রয়েছেন বিজেপির মিতা নাথ বরা, রাঙাপাড়া থেকে রয়েছেন কংগ্রেসের গৌতম ভট্টাচার্য, লঙ্কা থেকে রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শিবশঙ্কর মজুমদার এবং ধুবড়ী থেকে রয়েছেন বিজেপি জেলা সভাপতি নির্মাল্য পাল। আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমেই চলে যাচ্ছি নব ঠাকুরিয়ার কাছে, বরিষ্ঠ সাংবাদিক। যে জোটের যে রাজনীতি, সেই রাজনীতি আমরা এই কদিন দেখছি অসমে। জোটের রাজনীতির একটা দারুণ দৃশ্য উঠে এসছে অসমের প্রেক্ষাপটে। কংগ্রেসের, বিশেষ করে কংগ্রেসকে রাইজোর দল বারবার আবেদন করছে, আমরা তোমাদের সঙ্গে থাকতে চাইছি, কিন্তু কংগ্রেস সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না। এক কথায় বলতে গেলে রাইজোর দলকে সাইডলাইন করে কংগ্রেস অন্যদের সঙ্গে আসনের ভাগ বাটোয়ারা করছে। এই যে রাজনীতি, এই যে সংখ্যালঙ্ক, এই যে কৌশল, এটাকে আপনি কি বলে মনে করেন? প্রথম কথা হলো, ভারতের রাজনীতি এখন অ্যালায়েন্স পলিটিক্স, যৌথ রাজনীতি, সেটা হতে হবে। সিঙ্গুল পার্টি এই দেশে বা এই রাজ্যে একা আপনি জিততে পারবেন না, সেটা মোটামুটি বোঝা যায়। তাই রুলিং পার্টিরও অ্যালায়েন্স আছে, সেটা ভালো করে চালাচ্ছেন এই 10 বছর তার আগের থেকে। আর এখন অপোজিশনের এটা সবাই মিডিয়া এটা বলে কি, অপোজিশন যদি ইউনাইটেড হয়, রুলিং পার্টির বিরুদ্ধে যদি একজন ক্যান্ডিডেট থাকে অপোজিশন ইউনাইটেড, তখন বিজেপির সমস্যা হবে, এনডিএর সমস্যা হবে। সেটা একটা পলিসি, সেটা একটা অনেক আগের শোনা কথা। কর্ণাটকের ইলেকশনে সেটা একটু দেখা গিয়েছিল কি, অপোজিশন ইউনাইটেড হলে রুলিং পার্টি একটা সমস্যা হয়, বিজেপির সমস্যা হয়। আসামেও সেটা আমি অনেক সময় বলছি, কিন্তু সিদ্ধান্ত তো ভোটার রাইজ নেবে, মতদাতা রাইজ নেবেন। তাও বলা যায় যে আসামের বিরোধী যদি ঐক্য হয় ভালো কথা। অনেকবার আমি এরকম বলছি যে গণতন্ত্রতে একটা শক্তিশালী বিরোধী দল চাই, কিন্তু বিরোধী দল চাই এতে তা জনগণের দায়িত্ব হতে লাগে না কি বিরোধীর জন্য আপনাকে ভোটে জিতে হবে, আপনি কিছু করো না, আপনি গভর্নমেন্টের বিরুদ্ধে শুধু সমালোচনা করবেন, আপনার কোনো ডেভেলপমেন্ট থাকে না, আপনার কোনো পলিসি থাকে না, ওয়েলফেয়ারের কোনো আসনই নেই, তাও আপনাকে আমি ভোট দিতে হবে, সেটাও তো হবে না। তো দেশের জনগণের যে সুবিধা বা ওনাদের যে আকাঙ্ক্ষা, তার জন্য বিরোধী দল একজোট হতে হয়। আর ইলেকশন যখন সংখ্যারে খেল, আপনি একটা সমস্যাতে জিততে হলে আপনি একটা ভোট হলেও বেশি পেতে হবে। সরকার গঠনের জন্য আপনার 63 আসামের জন্য আপনার আসন থাকতে লাগে। তো বিরোধী যদি এক হয় ভালো, কিন্তু বিরোধীর ঐক্যটা অনেক আগের থেকে ভাঙে এসে, এআইডিএফ কখনো এখানে ছিল না। তো তারপরে আমি ভেবেছিলাম 3 গগৈ, লুরিন, অখিল আর গৌরব, 3 গগৈদের একটা অ্যালায়েন্স হবে, রাইজোর দল, জাতীয় পরিষদ আর কংগ্রেসের। সেটাও তো লাস্ট মোমেন্টে দেখা গেছে যে রাইজোর দলের বারম্বার রিকোয়েস্ট, বারম্বার আলটিমেটাম, তো সেটা তো কংগ্রেস প্রেসিডেন্ট নস্যাতে করছে, অনেকবার উনি গুরুত্ব দেয়নি। তো হয়তো হতে পারে যে কংগ্রেস এবং এজেপি, জাতীয় পরিষদ, ওনাদের অ্যালায়েন্স হতে পারে, কিন্তু রাইজোর দল আলাদা হয়ে যাবে। আর এআইডিএফ তো আলাদা হচ্ছেই, তাই বিরোধী ঐক্যটা হচ্ছে না। তো দেখি আসামের লোক কাকে পছন্দ করে, যদি ভালো ক্যান্ডিডেট উনি দেয় আর লোক যদি পছন্দ করে, হতে পারে মাইনাস অ্যালায়েন্স উনি জিততেও পারে, ঠিক সেটা দেখা যাবে। ধন্যবাদ আপনাকে। মিতা নাথ বরা, আপনি বিজেপি নেত্রী এবং আমার সাথে আজকে প্রথম এসেছেন আপনি।
আপনাকে আমার একটা প্রশ্ন, বিরোধী ঐক্যবদ্ধ হলে অসমে বিজেপি কি একটু ব্যাক স্টেপে চলে যাবে? আপনার কি মনে হচ্ছে যে আপনার দল বিজেপি বিরোধীর এই ঐক্যকে কি পাত্তা দিচ্ছে না পাত্তা দিচ্ছে না? দেখেন, আমাদের হলো পুরো যেটা অঙ্কটা 126টা সিটে 102-3 আমরা আসছি। কিভাবে? আমরা 102-3 আসছি। আমাদের যেটা ক্যালকুলেশন, আমাদের যেটা কাজকর্ম গত 10 বছরে আর গত 5 বছরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বতে যে কাজগুলি হয়েছে, আমরা গ্রাউন্ড থেকে যেটা সার্ভে ফিডব্যাক পাচ্ছি। আর 1 মাস আগে আপনিও জানেন, আপনাদের তরফ থেকেও যেটা একটা সার্ভে হয়েছিল, সেটা তো দেখা গেছে যে খালি 20 বা 26টা সিটের মধ্যে কংগ্রেসের অ্যালায়েন্স নিতে হয়তো পারে। এখন যেরকম দাদা বলল, নবদা, যে বিরোধীদের মধ্যে আজকে কিন্তু অ্যালায়েন্স বলে নেই, ইটস আ ডিভাইডেড হাউস। কারণ আজকে রাইজজ্জল যেই কটা নাম্বার সিট চাচ্ছে এটা কংগ্রেস দিতে পারছে না, তার একটাই কারণ রাইজজ্জলেরও ভোট ব্যাংক যা, কংগ্রেসেরও ভোট ব্যাংক তা। আর কোন কটা সমষ্টি? যেই কটা সমষ্টিতে আমরা জানি যে গত ইন লাস্ট 70-75 ইয়ার্স অফ পোস্ট ইন্ডিপেন্ডেন্স, যেখানে আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি বা মিয়ারা এসে বসে মুসলিম ডমিনেটেড পপুলেশন যেখানে হয়েছে, সেটাতে ওনাদের টার্গেট করছে। তার জন্যই আজকে যখন রাইজজ্জল যেই সিটগুলো চাচ্ছে, সেটা কিন্তু কংগ্রেস দিতে চাচ্ছে না। কারণ কংগ্রেস যদি রাইজজ্জলকে ওই কটা সিট দিয়ে দেয়, তাহলে কংগ্রেসের সিট কটায় থাকলো? ভোট ব্যাংক তো ওদের একটাই। আর অ্যাজ ফার এজ বিজেপি ইজ কনসার্নড, যেরকম আপনারা জানেন, আজকে আমাদের আরম্ভ হয়েছে জন আশীর্বাদ যাত্রা। জন আশীর্বাদ যাত্রা যখন আমরা এই জিনিসটা স্ট্র্যাটেজাইজ হয়েছে, এটা কিন্তু আমাদের 2 মাস আগের থেকে যেটা ফিডব্যাক এসেছে, যে গ্রাউন্ডের মানুষরা এখন বিজেপিকে একটু টাচ করতে চাচ্ছে, এর জন্য আমরা ওদের কাছে গেছি। পিসিআর, আমি অনুরোধ করব জন আশীর্বাদ যাত্রার ফুটেজটা একটু দেখানোর জন্য। আপনি বলুন কিভাবে আপনি দেখেন জন আশীর্বাদ যাত্রা আজকে সকাল থেকে আরম্ভ হয়েছে। ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে আমাদের সিএম যে সময়তে যাবে বলে বলেছে, হেলিকপ্টার ইস্যুর জন্য উনি যেতে পারেনি, উনি টাইমে পৌঁছেনি, তারপরেও আপনি মানুষ ওখানে দাঁড়িয়ে থেকে কি ভিড়, কি মানুষ, এটা অর্গানিক। তার মানে আপনি বুঝতে পারছেন যে মানুষ কিভাবে বিজেপিকে চাচ্ছে, কিভাবে বিজেপি যেটা উন্নয়ন করছে, ডেভেলপমেন্টই হোক, সুরক্ষা যেটা হোক, পিস অ্যান্ড সিকিউরিটি যেটা এনেছে। আমরা যেটা এখন থেকে বলছি যে আপনারা যদি পুরোপুরি দেখেন, বিজেপির আন্ডারে গত 10 বছরে 11টা পিস অ্যাকর্ড সাইন হয়েছে। 80-90% ক্যাজুয়ালিটি কমে গেছে। আজকে 10 বছরে আপনি কটা বোম আর কটা ব্লাস্ট শুনেছেন? আপনি নিজে বলেন কটা শুনেছেন? কিন্তু আমরা যদি 2014-16 আগে দেখি, তাহলে কি হতো? প্রত্যেক মাসেই বোম ব্লাস্ট। আমরা গণেশগুড়িতে আমাদের কাছেই একটা বড় দেখেছি, কিন্তু ইন লাস্ট 10 ইয়ার্স নো বোম, নো ব্লাস্ট, নো বান। আমার একটা প্রশ্ন আছে। দেখুন, সরকার 10 বছরে যথেষ্ট উন্নয়ন করেছে, যেটা আগে দেখা যায়নি, ঠিক আছে? এবার আমার প্রশ্নটা হলো যে উন্নয়ন যখন ইস্যু হচ্ছে, সরকার যখন উন্নয়ন করে যাচ্ছে, তাহলে এই বিজেপি দলের মানে জোটের কোনো প্রয়োজন ছিল কি? বিজেপি তো একাই সব জায়গাতে করতে পারে। আমরা সবসময় একটা বিলিভ করি, দেখেন এখন তো আমরা ভালো কাজ করছি, আপনিও বলতে পারেন একাই চলতে পারেন, কিন্তু আমরা যখন আসামে আরম্ভ করেছি তখনও কিন্তু আমাদের অ্যালায়েন্স ছিল। তো আমরা এই সময়তে অ্যালায়েন্সকে কেন ছেড়ে দেব? কেন ছাড়বো? আমরা বিজেপি, এজেপি, বিপিএফ, না, বিপিএফ এর সঙ্গে আমাদের প্রথমবার ছিল তা না, আমাদের সবসময় থেকে ছিল। মাঝখানে হতে পারে কোনো একটা, কিন্তু আমাদের কোনো এনিমিটি ছিল না। সেজন্য যখন বিপিএফ এবার নিজের থেকে বিজেপিতে আসতে চাচ্ছে, বিপিএফও থাকবে, ইউপিপিএলও থাকবে, এজিপিও থাকবে। আমাদের যেটা ফ্যামিলি, আমাদের কিন্তু কোনো আপনি কনফ্লিক্ট ডিভিশন আপনি শুনেননি হয়তো, যে খুব সুন্দর করে আমাদের কিন্তু সিট শেয়ারিংয়ের ইসে হচ্ছে। কিন্তু অপোজিশনের যদি দেখেন, আপনি ডেইলি শুনতে পাচ্ছেন অখিল গগৈ কি বলে যাচ্ছে, বারংবার উনি রিকোয়েস্ট করে যাচ্ছে, কিন্তু গৌরব গগৈ না কোনো রিপ্লাই দিচ্ছে, না কোনো আনসার দিচ্ছে। কিন্তু এতদিন কিন্তু আমরাও জানি যে গৌরব গগৈ আর বলছিল যে আমরা ইউনাইটেড হয়ে খেলবো, কিন্তু ওরা ইউনাইটেড না, ইটস আ ডিভাইডেড হাউস, ইটস আ ডিসইন্টিগ্রেটেড হাউস, ইটস আ অ্যাবসোলুটলি, এখন যদি আপনি দেখেন পুরো ভেঙে গেছে ওদের মধ্যে। কিন্তু সেই হিসাবে বিজেপি যে সুন্দর করে সবাই কিন্তু অ্যালায়েন্স পার্টনার, সিট শেয়ারিং এর অলরেডি ডিসিশন হয়ে গেছে, পাবলিকের মাঝখানে একটু পরে আসবে, কিন্তু এভরিওয়ান হ্যাজ কনসেনসাস
দিয়ে ইসে করেছে যে যেটা ডিসিশন হবে এনডিএ ফ্যামিলির আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব। ধন্যবাদ আপনাকে। আমি রাঙাপাড়ায় চলে যেতে চাইছি, ওখানে রয়েছেন কংগ্রেস মুখপাত্র গৌতম ভট্টাচার্য। গৌতম বাবু, আপনাকে আমাদের শোতে স্বাগত। আপনি কি মনে করেন যে কংগ্রেসে, একটু আগে বিজেপির মিতানাথ বরা বললেন যে কংগ্রেস একটা ডিসইন্টিগ্রেটেড হাউস, আপনার কি মনে হয়? বলতে পারেন। কথা হলো, আমাদের যেটা সিট শেয়ারিং এর কথা, সেই সিট শেয়ারিং সবসময় আমাদের হাইকমান্ডে। গৌরব গগৈ আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি আছেন, উনি আজকেও বলেছেন যে আমাদের যাদের যেগুলো সিট শেয়ারিং অলরেডি হয়ে গেছে সেগুলো আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছি আর অ্যাপ্রুভেলের জন্য, আর যেটা দু একটা আছে সেটা ইতিমধ্যে দু এক দিনের মধ্যেই হয়ে যাবে। আমার প্রশ্ন, আমি বলছি যে বিজেপি আমাদের সিট শেয়ারিং কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে বেশি চিন্তা না করে বিজেপি যাতে যাতে তাদের সিট শেয়ারিং এর চিন্তা। বিজেপির তো আজ অব্দি সিট শেয়ারিং হয়নি। বিজেপি আমার পাশে না, উনি সমর্থিত বলেছেন কিন্তু তেজপুর- ওনাদের সিট শেয়ারিং হয়ে গেছে এবং ওনাদের এখন আমি বলছি, উনি বলছেন ওনার সিট শেয়ারিং হয়ে গেছে। গতকালও হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন বিজেপি এখনো চাইলে এজিপি সবখানে খেলো, কারণ কেননা আমাদের সবখানে ভীতি আছে। এটা মুখ্যমন্ত্রী ভাষ্য। দ্বিতীয় আমি বলছি, দেড়গাঁও সমষ্টি, হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন দেড়গাঁও সমষ্টিতে বিজেপি প্রার্থী হবে। দেড়গাঁওয়ে এজিপির এমএলএ আছে ভবেন্দ্রনাথ বরালি, উনি রাজি না, দেড়গাঁও ছেড়ে দিতে রাজি না। বিহুপুরিয়াতে আমরা দেখছি বিহুপুরিয়াতে এজিপি বিজেপিকে ছেড়ে দিতে রাজি না। তেজপুর সমষ্টিতে অনেকদিন ধরেই তেজপুর সমষ্টি এজিপির দখলে আছে। এবার তেজপুর সমষ্টিতে একই কথা, বিজেপির নেতৃত্ব তেজপুর সমষ্টি মানে এজিপিকে ছেড়ে দিতে রাজি। বিজেপি সেটা তো ভালো কথা, সেটা তো আন্ডারস্ট্যান্ডিং এর নিজের কথা। চিন্তাটা সেটা তো আন্ডারস্ট্যান্ডিং এর কথা, নিজেদের মধ্যে ওনাদের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, তার মানে তার জন্য তো না ওনারা না ছেড়ে দিতে রাজি। রীতিমতো আন্ডারস্ট্যান্ডিং তো আমাদের মধ্যে রয়েছে। আমাদের মধ্যে কোথায় আন্ডারস্ট্যান্ডিং? আপনাদের মধ্যে তো রাইজোর দল প্রাপ্ত হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, ঠিক সেটাতে আমি আসছি। এখন রাইজের দল যেই শেরমান আলীকে কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হয়েছে, সেই শেরমান আলী এতদিন পর্যন্ত কার দয়াতে উনার বিধায়ক পদ মানে রয়ে গেছে, খারিজ হয়নি, সেটা প্রথম দেখা আছে। যেই শেরমান আলী আজকের থেকে 1 বছর আগে বিজেপির কার্যনির্বাহক সবাই উপস্থিত ছিলেন, সেটা একটা প্রশ্ন থেকে গেল। যে শেরমান আলী গতকাল বলেছে মানে গোটেই কি মিত্র শক্তি এক হয়ে গেলেও বিজেপিকে রাখা সম্ভব না। সেই শেরমান আলী, যেই শেরমান আলীকে গত পরশু রাইজোর দল উপসভাপতি নিযুক্তি দিয়েছে, আর সে বলছে I don't know, I am least bothered about गौरव, वो क्या बोलता है मुझे मतलब नहीं है। সেই শেরমান আলীকে যদি রাইজোর দল চায় যে তার সিটটাকে আমরা তাকে ছেড়ে দেব, সেটা কোনো কারণে হতে পারে। সেটা আমাদের নেতৃত্ব কোনো কারণে মেনে নেবে না। যাকে আমরা দলের থেকে বহিষ্কার করে দিয়েছি আর সেই সিটটাকে তাকে দিয়ে দেব, সেটা কোনো রকম হয় না। আমাদের সঙ্গে রয়েছেন রাইজোর দলের, আমি আপনার কাছে আসছি, আমাদের সঙ্গে রয়েছেন রাইজোর দলের মুখপাত্র আল মুস্তাফিজুর। কি বলবেন এই প্রসঙ্গে আপনি? দেখেন, কংগ্রেসের উনি যে যতটুকু বললো আর কি, এইটুকু কথাতে আমি একটা কথা বলতে চাই যে আসামের বর্তমান যেটা পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে আমরা যদি অ্যানালাইজ করি, তাহলে আজকের ডেটে আসামের জনগণ চাচ্ছে যে মিত্রতাটা হোক। আর এর সম্ভব যখন কংগ্রেস, রাইজোর দল, অজাপ কিছু ক্ষেত্রে সিট শেয়ারিং এ নেগোশিয়েশন, যদি সিট শেয়ারিং এ আমরা যদি স্যাক্রিফাইস করতে না পারি, তাহলে এটা আসামের রাইজের জন্য এটা খারাপ একটা বার্তা যাবে। আর আসামের রাইজে চাচ্ছে যে এই বিজেপি সরকারকে, এই সাম্প্রদায়িক সরকারকে প্রতিহত করতে হলে আমাদেরকে মিত্রতা করতে লাগবে। আর যার জন্যে আমরা বলতেছি যে আজকের ডেটে আমরা বিজেপিকে যদি প্রতিহত করতে চাই, কংগ্রেস, রাইজোর দলের সিট শেয়ারিংটা ভালোভাবে হতে লাগবে। আমরা রাইজোর দলে কি করছি যে যাওয়াবার ইলেকশনে আপনি দেখেন যে যাওয়াবার ইলেকশনে উজনি আসামে, আপার আসামে আজকের ডেটে 12টা সমষ্টিতে মাত্র 2 থেকে 3,000 ভোটে মানে পতন হয়েছিল বিরোধী ঐক্যের। কারণটা ছিল ওখানে রাইজোর দল আর অজাপর কোনো ধরনের আপনার কি ছিল না, তার মানে ক্যান্ডিডেটটা মানে মিত্রতাতে ছিল না, যার জন্যে
যার জন্যে 30 থেকে 30,000, 40,000, 50,000 ভোট কিন্তু আমরা রাইজোর দলে মানে পেয়েছিলাম। তো ওই কথাগুলোর যদি আবার পুনরাবৃত্তি যদি ভুল করে কংগ্রেসে, তাহলে এবারও ওই রকমই হবে। তো যার জন্য আজকে গৌরব গগৈ মিত্রতা প্রসঙ্গে আমাদের অখিল গগৈ সাহেব যেগুলো বলতেছে, যে উনি বলতেছে যে না, মিত্রতা হবে, 1 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপরে যদি কোনো কংগ্রেসে যদি আমাদেরকে সাড়া না দেয়, তাহলে আসামের জনগণ কংগ্রেসকে সাড়া দেবে না, এই কথাটা স্পষ্ট হয়ে গেছে। তো মিত্রতাটা অতি প্রয়োজন হয়ে পড়েছে আজকের ডেটে। আর আমরা আশা রাখি রাইজোর দলে আজকেও আমরা আশা রাখতেছি যে মিত্রতাটা যাতে হয়, কংগ্রেসে যাতে সাড়া দেয়, এই সাড়াটা আসামের জনগণের জন্য সাড়াটা দিতে লাগবে। আপনার আমার মোস্তাফিজুর, আপনাকে একটা প্রশ্ন, আপনার কি জবরদস্তি অ্যালায়েন্স করতে চাইছেন? কংগ্রেস তো চাইছে না আপনাদের সঙ্গে। না না না, এটা জবরদস্তি বলে না। আর কংগ্রেসে ডাইরেক্ট আমাদেরকে এখন পর্যন্ত বলে নাই যে আমরা মিত্রতা করব না। সিট শেয়ারিং তো হয়ে গেছে এজেপির সঙ্গে, তার ডাইরেক্ট বলা না বলা কি আর? না না না, সিট শেয়ারিং এখন পর্যন্ত তো সিট শেয়ারিং এর জন্য এখন পর্যন্ত ফাইনাল লিস্ট তো আমরা বের করিনি, রাইজোর দলও বের করে নেই, অজাপও বের করে নেই, কংগ্রেসও বের করেনি না। তো কি আপনি কিরকম ভাবে বলতে পারেন যে এখন পর্যন্ত মিত্রতা ভেঙে গেছে? মিত্রতার জন্য গৌরব গগৈ আজকেও বলছে যে অখিল গগৈকে তো গৌরব গগৈ পাত্তাই দিচ্ছে না। না, গৌরব গগৈ পাত্তা দিচ্ছে না বলে আপনি কেমন করে বলতে পারেন? একটা বাইট দিয়েছিল, ইয়েস, গৌরব গগৈ একটা বাইট দিয়েছিল, আৰু বাইটে বলছিল যে মই মই অসমীয়াতে কৈছো কথাখিনি, যে আগত মই ৰাইজৰ দলৰ লগত যি পৰিস্থিতিত আছিলো বা মিত্ৰতা প্ৰসংগত মোৰ যিটো মানে ইচ্ছা আছিল, এতিয়া অলপ কমিছে। কিন্তু মিনিং দেয়ার মানে এটু নহয় যে এটা বলেনি উনি যে আমরা মিত্রতা করতে যাচ্ছি না, এদিকে কিন্তু উনি ধন্যবাদ আপনাকে। আমি গৌতম ভট্টাচার্যের কাছে যাচ্ছি। গৌতম ভট্টাচার্য, আপনি কি বলবেন এ ব্যাপারে? মিত্রতার দরজাটা কি এখনো খোলা রয়েছে? জোটের দরজাটা রাইজোর দলের সঙ্গে এখনো খোলা? হ্যাঁ হ্যাঁ, আজই আমাদের সভাপতি আমাদের সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে কিছু মিত্রতা আমাদের হয়ে গেছে, সেই মিত্রতা আমরা হাইকমান্ডের কাছে অ্যাপ্রুভেলের জন্য পাঠিয়ে দিয়েছি বা ইনফরমেশন দিয়ে দিয়েছি। আর কিছু একটু বাকি আছে, সেটা নিশ্চয়ই কিছু সময়ের মধ্যে সেই মিত্রটা হয়ে যাবে। শুধু আমি যেটা বললাম, শেরমান আলী উনি যে কথাগুলো বলেছেন, সেটা কংগ্রেসের বিচারধারার সঙ্গে ওনার কথাগুলো মিলে না। কংগ্রেস সভ্যতার সঙ্গে থাকে সবসময়। ওনার যে কথাগুলো ছিল, গতকালে ভাষ্য ছিল, সেটা আমাদের মিলে না। আর আমাদের একজন মানে যাকে আমরা দল থেকে নিষ্কাশিত করে দিয়েছি, সেই সিটটা আমরা ছেড়ে দিতে আমাদের হাইকমান্ড রাজি নয় এই মুহূর্তে। না, কংগ্রেসের প্রতিনিধিকে আমি একটা কথা বলতে চাই, যখন মানে শেরমান আলী আর আব্দুর রশিদ মন্ডলকে মানে রাইজোর দলে যোগদান করার পূর্বে কিন্তু আমাদের সভাপতি অখিল গগৈ সাহেব কিন্তু দেবব্রত শইকীয়া তখন ছিলেন ভূপেন বরার সাথেও কিন্তু মানে কথাবার্তা মানে পেতেছিল। তারপরে গৌরব গগৈর সাথেও বলছিল যে এনারা দুজন নির্বাচন খেলবে, আর যদি রাইজোর দলে যদি যোগদান না করে তাহলে এজিপি নাইবা আপনার বিজেপিতে যোগদান করবে, আর সেই ক্ষেত্রে যায় নাইবা ইউডিএফ এ যোগদান করবে। এই তিনটা দলের একটা দলে যদি যোগদান করে, আলটিমেটলি উনি যদি জিতেও যায়, তাহলে কিন্তু এনডিএ কে সাপোর্ট করা হয়ে যাবে। আমরা চাচ্ছি না যে কোনো পদ্ধেই আমাদের ভোট বিভাজন হয়ে এনডিএ এর লাভান্বিত হোক, যার জন্য রাইজোর দলে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর এই কথাটা গৌরব গগৈ সাহেব, দেবব্রত সাহেব, তখনকার মানে ভূপেন বরা সাহেব কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্টে ছিল, আর ওনাদের মানে পারমিশন নিয়েই কিন্তু আমরা যোগদান করেছি। এই কথাটা ভুলে গেলে হবে না কংগ্রেসের প্রতিনিধি। তো যার জন্য এই প্রসঙ্গ যদি আজকের ডেটে উঠানো হয়, তাহলে এটা কিন্তু ভুল একটা বার্তা দেওয়া হবে আসামের জনগণকে। মুস্তাফিজুর, বিজেপি আসামে কিন্তু প্রচন্ড শক্তিশালী। এবার তার মানে কি দেখুন, না না, আমার প্রশ্নটা শেষ করতে দিন। আমি বলতে চাইছি, বিজেপির এখন যা স্থিতি, বিজেপির সরকারের যে কাজকর্ম, সেগুলো দেখে বা আজকের যে আপনার জনজোয়ার যাত্রা, জন আশীর্বাদ যাত্রা, সেটা কিন্তু জনজোয়ারে পরিণত হয়েছে আজকে। তো এই প্রেক্ষিতে আপনারা কিভাবে আশা করছেন যে আপনাদের এই যে দর কষাকষি, তারপরে এই যে আপনাদের মধ্যে যে এই যে মানে ভাগাভাগি যেটা হচ্ছে, সেটা নিয়ে আপনারা কিভাবে বিজেপির বিরুদ্ধে আপনারা লড়াই করবেন? আজকে দেখুন, এই কথাটার আগে আমি একটা কথা বলতে লাগবে, যে যেরকম ভাবে রাইজোর দল আর কংগ্রেসের মাঝে মানে মিত্রতার ফাটল লাগানো বলে মানে প্রচার করা হইতেছে, ঠিক ওইরকম কিন্তু বিজেপি আর এজিপির মাঝেও কিন্তু সংঘাত হয়েছে।
আপনি এই কথাটা জানেন না? আজকে হিমন্ত বিশ্ব সত্যি শর্মা কি? সাহেব আমি জানতে চাইছি আমাদের মধ্যে বিজেপি হ্যাঁ, কে বাইট দিয়েছে? AGP আজকে কোথায় এজিপি বলেছে? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাইটটা আমার কাছে আছে। আজকে কি বলেছে যে এজিপি লাগিব বুলি কলেই আমি কেনে কই দিম, এখন লাগে লাগে বুলি কোৱাত কৈ ডাইরেক্ট নমিনেশন দিলে হল। এজিপির নরম সুরত দমন করার চেষ্টা মিতানাথ বরা। এটা আমি যদি ভুল বলছি এটা দেখে নিন। শুনেন, হ্যাঁ। এজিপির কে বলেছে যে ওনাদের প্রবলেম আছে? এটা দেখুন হিমন্ত বিশ্ব শর্মা নিজে বলেছে, এটা আমার কথা নয়, হেমন্ত এটা বিশ্ব মুখ্যমন্ত্রী শর্মাকে হিমন্ত বিশ্ব দেখেন। শর্মা নিজের শুনেন, বাইট। হেমন্ত আজকে বিশ্ব বিহপুরিয়াতে শর্মাকে- কেমন পরিস্থিতি, শুনেন, বিহপুরিয়াতে মারামারি পর্যন্ত রিপোর্টার হয়ে জিজ্ঞেস যাচ্ছে করেছে, একটু বিজেপির শুনে নেন, সাথে। শুনে নেন, রাজত্ব একটু শুনে নেন। একটা রিপোর্টারে যখন জিজ্ঞেস করেছে হ্যাঁ। তখন উনি আনসারটা দিয়েছে, কিন্তু আপনারা এরকম আমাদের এজিপির থেকে কিছু শুনেছেন? ওনাদের কোনো লিডার, ওনারা কেউ বলেছে যে হেমন্ত বিশ্ব শর্মা এরকম বলেছে? আমরা ভীষণ অফেন্ডেড, যেটা রাইজত জলে অখিল গগৈ হ্যাঁ, বারবার করছে হ্যাঁ, শুনেছি যে তো। আমি কোথায় দেখান নলবাড়িতে কতদিন আগে আপনি দেখান না, নলবাড়িতে আমাদের সিট শেয়ারিং এখনই হচ্ছে, আপনি নলবাড়ি তো কতদিন আগে কেমনে হবে? হ্যাঁ, আমি বলতেছি না না, তো কথাটা। ওই সময় আপনি আপনারা- দেখান, আপনি প্রুফটা দেখান। এভাবে বলবেন না। যদি বলেছে কেউ এজিপির কোনো বড় লিডার যে হেমন্ত বিশ্ব শর্মা আপনি কালকের বাইটটা দেখে আমরা সঙ্গে সঙ্গে আজকে রিয়েক্ট করেছি, তাহলে বলেন না, ওই বলেন তাহলে শুনেন, এইভাবে বলবেন। শুনেন, এইভাবে বলবেন আমাদের না। কথাটাও বলেন। দেখেন, আমাদের মনে কি আপনাদের problem একটা কনফিউজ, আপনারা কংগ্রেসকে চাচ্ছেন, কংগ্রেস আপনাদেরকে চাচ্ছে না, এটা আমরা বলছি না, এটা পাবলিকে আমরা বলছে। কংগ্রেসকে চাচ্ছি না, আপনি এই আর ভুল বার্তাটা আপনাদের- দিবেন না। আমরা কংগ্রেসকে আপনাদের- চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আসামে বিজেপি এই সাম্প্রদায়িক আবার আপনি ফেসিবাদী নিজে সরকারটাকে বললেন যে প্রতিহত আমরা করতে লাগে, গৌরব গগৈর যার জন্য জন্য wait আসামের করছি। জনগণের যেটা আহ্বান, ওই আহ্বানকে আমরা সম্মান আপনি- জানিয়ে ঠিক আছে, আমরা আমি কংগ্রেসের সাথে থাকতে চাই। কংগ্রেসের আপনারা যিনি একটু প্রতিনিধি confused, রয়েছেন আর আপনারা গৌতম একটু ভট্টাচার্য, confused করছেন নিজেকে। কংগ্রেসের যিনি প্রতিনিধি রয়েছেন গৌতম ভট্টাচার্য, আপনি বলুন আপনারা কি রাইজোর দলকে চাচ্ছেন জোটের মধ্যে? চাইছেন? হ্যাঁ, আমাদের তো আলোচনা চলছে। মানে এখনো আলোচনাই চলছে। হ্যাঁ, আমি আপনাকে বলছি, শাসকীয় দলের এখনো তো ভোট সিট শেয়ারিং হয়। আমি ভবেন্দ্রনাথ ভারালির কথা বললাম, উনি তো ওপেনলি বলেছেন দেড়গাঁওর যে জিপির যে আমি ছেড়ে দেবো। আর শাসকীয় দলেরই এখনো সিট শেয়ারিং হয়নি। শাসকীয় দল বলছে আমরা 10 মার্চের মধ্যে আমাদের হয়ে যাবে। সেখানে শাসকীয় দলের মুখপাত্র আমাদের কাছে চাইছে যে আমি উনাকে এখনই সিট শেয়ারিং বলি। না না, আমরা- আমি তো জিজ্ঞেস করি না, ইউ আর কনফিউজ। আপনি- হোস্ট ম্যাডাম, জিজ্ঞেস ম্যাডাম, করেছে, ম্যাডাম, আমি please, জিজ্ঞেস please করি be নি। আমি জিজ্ঞেস I am করছি আপনাকে। not even ম্যাডাম, interested। ম্যাডাম, না না, please be আমরা quiet, বলিনি, please be- আমরা ম্যাডাম, বলিনি, আমি please কোনো be জিজ্ঞেস quiet, করিনি। আমি আপনি আপনাকে ইউ কোনো আর সময় ইউ disturb আর করি না। স্প্রেডিং আ লাই। আমি আমি ওনাকে কোনো আপনাকে কোনো কোশ্চেনই সময় জিজ্ঞেস disturb করিনি। করি না। কারণ এই প্রশ্নটা আমরা আমি করেছি জানি আপনাকে। আপনি কনফিউজ হচ্ছে। ম্যাডাম, প্রশ্ন তো please do করেছে not এখানে consume my হোস্ট। time. You have got the habit, such habit. না না, আমি তো জিজ্ঞেসই করিনি। You আপনি have got confuse such করছেন। habit. I have come across many debates. না, in না, my I have life. not You even have asked. habit আপনি to এই বলুন। প্রশ্নটা consume কিন্তু others' time. মিতানাথ Please বরা don't do করেননি, that. আমি Please করেছি। don't do আপনি that. শুনুন আমার কথাটা। এই প্রশ্নটা মিতানাথ বরা করেননি, এই প্রশ্নটা করেছি আমি আপনাকে, যে আপনারা কি তার জন্য রাইজোর তো আমি দলের সঙ্গে বলছি, আলোচনা? উনি যাতে আমাকে ডিস্টার্ব না। না না, উনি ডিস্টার্ব করছেন না, উনি ঠিকই আপনি উনি disturbance চাচ্ছেন। যখন আপনি বলেছেন তার রিপ্লাই দিচ্ছেন না। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আপনি যেভাবে বলছেন যে শাসক দলে রয়েছে এরকম অনেক কয়েকজন একজন নেতার নামও বললেন, তো আমি আরেকটা জিনিস আপনাকে মনে করিয়ে দিতে চাই, যখনই রাইজোর দলের সঙ্গে যখনই অজাপর সঙ্গে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হলো, তখন গোলাঘাটে যখন গৌরব গগৈ গিয়েছিলেন, সেই গোলাঘাটে গৌরব গগৈকে আপনাদের কংগ্রেসেরই অনেক সমর্থক কর্মী দেখা করে ওনারা হুঁশিয়ারি দিয়েছেন যে কোনোভাবেই যেন গোলাঘাটটা অজাপকে দেওয়া না হয়, যদি দেওয়া হয় তাহলে ওরা মাথা মুড়িয়ে প্রতিবাদ করবে হাজার হাজার কংগ্রেস কর্মী। তো এই বিদ্রোহটা সব জায়গায় একটু একটু আছে, সেটা শাসক দলে হয়তো আছে ক্ষোভটা, সেখানে হয়তো প্রকাশ পাচ্ছে না, আপনাদের মধ্যে আছে, সেখানে হয়তো অনেকে প্রকাশ করে দিয়েছে। বিন্নাকান্দিতেও এই মানে বিদ্রোহ আপনাদের দলের মধ্যে দেখা গেছে। আমি যেটা বলতে চাইছি যে এই যে জোটের যে রাজনীতিটা হচ্ছে, সেটা কি সুবিধাবাদী রাজনীতি, না সেটা কি অন্য ধরনের সমীকরণ, কি বলতে চাইবেন আপনি? দেখুন, আজকে যখন যখন কংগ্রেস আপনাকে আমি খুব সংক্ষেপে বলতে বলবো, কারণ আমাকে ব্রেক নিতে হবে একটা। যেহেতু বুথ কর্মী, মন্ডলের কর্মী, ব্লক কর্মী, তারা যখন এতদিন ধরে কষ্ট করছেন, তাদের একটা স্বাভাবিক একটা আশা থাকবে যে সিটটা তাদের হাতে থাকুক। আর আমারও আমার দলের সভাপতি বা অন্যান্য যারা আমাদের ভোট বন্ধনে যারা যাদের সঙ্গে আলোচনা চলছে,
আমরা সম্পূর্ণ আশাবাদী, তাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলে একটা ফ্রুটফুল রেজাল্ট আমরা অতি শীঘ্রই আমরা আসামের জনগণকে দেখাতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন আটটার আড্ডা। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মিতানাথ বরা, বিজেপি নেত্রী। মিতানাথ বরা, আপনি বিরতিতে যাওয়ার আগে একটা কিছু বলতে চাইছিলেন, কি বলতে চাইছিলেন আপনি? দেখেন, আপনি একটা প্রশ্ন করেছেন মানে ইন জেনারেল, যে এখানে কি অপোজিশন যে আমাদের, ওনারা কি খালি বিজেপির সঙ্গে মানে জাস্ট হারানোর জন্যই? আপনি জিজ্ঞেস করেছেন যে কিসের জন্য ওনাদের গুড হচ্ছে। তো অপোজিশনের কিন্তু এখন আপনি দেখতে যদি যান, তার ওনাদের কিন্তু কোনো ক্লিয়ার ম্যান্ডেট না। উনিও বলেছে, রাইজর দল এখানে বসেছে, উনিও বলেছে যে আমরা কংগ্রেসের সঙ্গে একজোট হতে চাই, কারণ আমাদের একটাই অবজেক্টিভ যে আমরা বিজেপিকে হারাতে চাই। ইটস আ নেগেটিভ, যেটা এই যে চলছে স্ট্র্যাটেজি, ইটস আ নেগেটিভ স্ট্র্যাটেজি। আজকাল যেটা জনসাধারণ মানুষরা কিন্তু সেরকম নেগেটিভ একটা যখন প্রপাগান্ডা চালায় অ্যাকসেপ্ট করে না। বিজেপির যেটা ক্যাম্পেইন, আমরা যা ভালো কাজ করেছি সেটার উপরে আমরা যেন আরও ভালো কাজ করতে পারি, সেজন্যই আমাদের আশা। আমাদের কিন্তু অপোজিশন নিয়ে খুব একটা হেডেক নেই, কারণ আমি যেটা প্রথমেই বলেছি, আমাদের অঙ্ক হয়ে গেছে। আমরা কতখানি পাচ্ছি, কটা সিটে আমরা যাব, সেজন্য অপোজিশন ওয়েদার ইট ইজ এ ডিভাইডেড হাউস অর ইউনাইটেড হাউস, ইট ডাজন্ট ম্যাটার। আমরা কোনো অপোজিশন নিয়ে আলোচনাও করছি না। আমরা আলোচনা করছি যে আমরা আগে আরও কীরকমভাবে আসতে পারি আর কীভাবে আরও ভালো কাজ করতে পারি। বিকজ গত 10 বছরের মধ্যে আমরা আসামকে যেভাবে নিয়ে গেছি, মানে 70 ইয়ার্সের ড্যামেজটাকে পুরোপুরি বলতে পারেন আপনারা যে 30 ইয়ার্সের ড্যামেজ আমরা অ্যাটলিস্ট শেষ করে দিয়েছি। আর 2026-এ আমরা তো আসছি, সেটা তো খাতাং। আর যখন আমরা আসছি, এখন আসামকে ওয়ান অফ দ্য টপ 5 স্টেটস, আমাদের যেটা অবজেক্টিভ, সেটাই আমাদের গোল। আমাদের এই গোল নিয়ে আমরা কাজ করছি, সেই জন্যই এক মিনিট, হ্যাঁ আমরা এসেছি সেই গোলের জন্যই। দেখেন আপনি কত নম্বর পজিশনে আপনি বলেন? 2021-এ আমরা কি বলেছি, আমরা এখন চেষ্টা করছি। আপনারা কোথায় দেখেছেন? আমরা আজকে আসাম ইজ ওয়ান অফ আসাম কত নম্বর পজিশনে আছে এটা আগে বলেন। আরবিআই রিপোর্ট দেখেন কি বলেছে, আসাম ইজ ওয়ান অফ দ্য গ্রোইং, আসাম ইজ ওয়ান অফ 26 নম্বরে আছে আসাম। কিসে? হেলথ আর এডুকেশনে। হেলথ আর এডুকেশনে একটাই সেক্টর আপনি দেখবেন, হেলথে যেভাবে ইমপ্রুভ হয়েছে। আপনি জানেন টিনেজ প্রেগন্যান্সি এখন কত কমেছে? আজকে আমি বলে দিচ্ছি, 2023-এ যখন আমরা এক্সারসাইজ করেছি, 16টা ডিস্ট্রিক্ট, যেটা ম্যাক্সিমাম মুসলিম ডমিনেটেড ডিস্ট্রিক্টে, যেখানে এমএমআর, আইএমআর, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এত কম ছিল, যেটার জন্য আসামে নিচে পড়ে এসেছিল। আসাম হেলথ ইন্ডেক্সে নিচে পড়েছিল বিকজ অফ 14 বছর 12 বছর মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে, 20 বছরের মধ্যে ও 3-4টা বাচ্চা করছে, ওর মাদারের ডেথ হচ্ছে, ইনফ্যান্টের ডেথ হচ্ছে, পুরো স্টেটে ইকোনমিক্সটা খারাপ হয়ে যাচ্ছে। র্যাঙ্কিংয়ে পুরো স্টেট 16টা ডিস্ট্রিক্ট, যেখানে মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্টের জন্য পুরো স্টেটের হেলথ খারাপ হয়েছে। কিন্তু আমাদের যেটা এসেছিল সবকা সাথ সবকা বিকাশ, সেই জন্য আমরা সেই ডিস্ট্রিক্টেও গিয়ে অ্যাওয়ারনেস সেন্সিটাইজেশন এত করা হয়েছে। আর 2023-এ সেই জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে ড্রাইভ এনেছে, ড্রাইভ এগেন্স্ট চাইল্ড ম্যারেজ, আর সেটার জন্য জানেন আজকে ইকোনমিক্স আর গ্রাফটা কত বেড়েছে? আজকে টিনেজ প্রেগন্যান্সি 73-67% কমে গেছে। স্কুল ড্রপ আউট, যেটা আগে বহুত হাই ছিল, এখন এটা 32-এর মধ্যে 67 ছিল। এমএমআর, আইএমআর, দাঁড়া শুনে নেন, এমএমআর, আইএমআর এখন দেখে নেন আমাদের র্যাঙ্কিং। We were the last bottom and we have come up আসামের to বহু now. সংখ্যক আপার প্রাইমারি, লোয়ার প্রাইমারি স্কুলে একজন করে শিক্ষক। আপনি এসব বলবেন না, আপনারা এসব কোনো ডেভেলপমেন্টের কোনো কাজই নেই আপনাদের। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি চলে যাব, এই মুহূর্তে আমি লঙ্কায় চলে যাব। আপনাকে এই মুহূর্তে আমি লঙ্কায় চলে যাচ্ছি। রিপোর্ট মতে আশা, আপনি দেখান, আমি তো আপনাকে ফিগার বললাম, আপনি এখনই গুগল চেক করেন। আপনি নীতি আয়োগের কোন রিসেতে র্যাঙ্কে আছে আপনি আমাকে ইমিডিয়েটলি ঠিক আছে মুস্তাফিজুর, আপনি গুগল চেক করুন, আমি তারপর ততক্ষণে আমি চলে যাচ্ছি লঙ্কায়। রয়েছেন আসাম ইউনিভার্সিটির ইংরাজি বিভাগের অধ্যাপক শিবশঙ্কর মজুমদার। শিবশঙ্কর বাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি জানতে চাইছি যে জোট মানেই কি সুবিধাবাদ? প্রথমে সবাইকে দলীয় মুখপাত্র এবং এখানের মধ্যে আজকে সন্ধ্যে যারা বিশ্লেষক হিসেবে এখানের মধ্যে আছে, তাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি। আপনার প্রশ্নটা ছিল জোট নিয়ে, না? হ্যাঁ, আরেকবার যদি দয়া করে। আমি বলছি যে জোট মানে কি নিছক সংখ্যার অঙ্ক না সুবিধাবাদ? এখানে আদর্শের লড়াই, জোট মানে কি আদর্শের? জোটের মধ্যে কোথাও না কোথাও তো একটা আদর্শ প্রশ্ন থাকবেই।
আহ, শুরুতে মানে একটা কথা বলি যে যেই জোট ধর্ম নিয়ে আজকে বিকেলবেলা মানে সামনে সন্ধ্যের সময় অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করছি, জোট কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে 1980-র দশক থেকেই আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে যেই জোট ধর্ম সেটা এই নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টেশন হয়েছে জোট নিয়ে। আমি একটা জায়গা থেকে শুরু করতে চাইছি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেও কিন্তু এই দেশে জোটের ইতিহাস আছে। 1940-এর দশকের শুরুতে হিন্দু মহাসভা মুসলিম লীগের সাথেও জোট করে কিন্তু সরকার করেছিল, সেটা ঐতিহাসিক বাস্তব, সেটাকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। 1980-র দশকে যখন জোট হওয়া শুরু হয় তখন রাজনৈতিক দলগুলো সাধারণত জোট করতে শুরু করে কিছুটা হলেও আদর্শের আধারে। কিন্তু মোটামুটি 2025-এ এসে বা 2015 পরে থেকে আমরা যেসব জোটের বিভিন্ন অঙ্ক দেখেছি সেখানের মধ্যে আদর্শ অনেকটাই পিছিয়ে থাকে। মূল মূল অঙ্কটা হয় হচ্ছে গিয়ে আপনার সংখ্যা তত্ত্ব নিয়ে। যেমন জোটের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কিছু জোট হয় নির্বাচন হওয়ার আগে এবং কিছু জোট হয় নির্বাচন হওয়ার পরে। জোট যে শুধু নির্বাচন হওয়ার আগে হবে, কতগুলো রাজনৈতিক দল একসাথে থাকবে এবং তারা কোনো একটা আদর্শ ভিত্তিক ভাবে নির্বাচনে লড়াই করবে, সেগুলো এখন কিছুটা হলেও আউটডেটেড। কারণ ইংরেজিতে একটা কথা আছে, আমি ইংরেজির অধ্যাপক, যে নেসেসিটি মেক্স স্ট্রেঞ্জ বেড ফেলোস। মানে যখন প্রয়োজন হয়, প্রয়োজনে আমরা অনেক সময় অনেক অদ্ভুত লোকেরও কাঁধে হাত দিয়ে বন্ধুত্ব করার চেষ্টা করি, যাদের সাথে হয়তো আমরা অন্য সময় বসবো না। 1990-এর দশকের কথা যদি বলি, বিজেপি যে রাজনৈতিক দল, বিজেপি রাজনৈতিক দলকে অনেকেই অস্পৃশ্য বলে ভাবত। মানে বিজেপির সাথে জোট করাটা অনেক ভারতীয় যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে এটা একটু অভাবনীয় বিষয় ছিল। কারণ বিজেপিকে সবসময় একটা রঙে রাঙিয়ে দেওয়া হতো যে বিজেপি কিছুটা হলেও ধর্মীয় ভাবে ওরা একটু উগ্র, হ্যাঁ, ওদের চিন্তাধারাটা সেরকম। যেরকম আজকের দিনে যদি আপনি আসামের রাজনীতি দেখেন, এখানের মধ্যে প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে এরা কিন্তু কেউই এআইইউডিএফ এর সাথে জোট করতে চাইছেন। কারণ এআইইউডিএফ এর সাথে জোট করতে চাইলে কোথাও না কোথাও একটা সমস্যা থাকে। এরকম একটা ধারণা আছে যে এআইইউডিএফ একটা কমিউনাল দল। কিন্তু এআইইউডিএফ কিন্তু সবসময় বলে যে ওদের কিন্তু একটা সেকুলার, একটা প্রোগ্রেসিভ আউটলুক আছে। তো ভারতবর্ষে বিশেষ করে 2014 থেকে যে পরিবর্তন এসছে, যে অনেক বিশেষ করে এখানে আমার সাথে আমার দিদি বিজেপির মুখপাত্র যিনি আছেন উনি হয়তো বলবেন যে অভাবনীয় পরিবর্তন এসছে, সেখানের মধ্যে কিন্তু একটা বাস্তব যে জম্মু কাশ্মীরে মেহবুবা মুফতির পার্টির সাথেও কিন্তু বিজেপি যোগ দিয়ে সেখানের মধ্যে অ্যালায়েন্স করেছিল। এবং এই জিনিসগুলো, আরেকটা বিষয় হচ্ছে যে সর্বভারতীয় রাজনীতির প্রকৃতিতে যদি দেখি, কংগ্রেস দল অনেক সময় কিন্তু জোট ধর্ম রক্ষা করতে পারে। একজন নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি যেটা বলবো যে 90-এর দশকে শেষের দিকে বিশেষ করে ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ী উনি যে জোট ধর্ম দেখিয়েছিলেন এবং সেখানের মধ্যে ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে চলার যেই ইচ্ছেটা উনি করে দেখান সর্বভারতীয় রাজনীতিতে, সেই আদর্শ হয়তো বিজেপি দলও কখনো হয়তো সঠিকভাবে মেনে চলতে পারেনি বলে আমি বলবো। ধন্যবাদ আপনাকে আরেকটা- শিবশঙ্কর বাবু। আমি একটু চলে যাব ধুবড়িতে। ধুবড়িতে রয়েছেন ধুবড়ি জেলা বিজেপির উপসভাপতি নির্মাল্য পাল। নির্মাল্য বাবু, আপনাকে স্বাগত আমাদের শোতে। তো আমি যেটা জানতে চাইছি, ধুবড়িতে বিরোধী জোটের প্রভাব কীরকম? দেখুন, ধুবড়ি জেলায় আমাদের 5টি সমষ্টি। যেই 5টি সমষ্টির মধ্যে পরিষ্কারভাবে দুটো সমষ্টিতে সনাতন অর্থাৎ হিন্দু প্রধান নির্মাল্য সমষ্টি বাবু, আপনার এবং 3টে সমষ্টি। আপনার ছবির আপনার সামনে যে ক্যামেরাম্যান আছে তাকে বলুন জুমটা করতে না। কেন জুম করছে ক্যামেরাম্যান? আমি আপনার কাছে পড়ে যাচ্ছি। আমি মতিউর রহমান, নগাঁও এআইইউডিএফ এর সভাপতি মতিউর রহমান। মতিউর ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার কি মনে হয় যে এআইইউডিএফকে ব্রাত্য করে রেখে কংগ্রেসের লাভ হচ্ছে? কেন ব্রাত্য করেছে এআইইউডিএফকে? মতিউর রহমান। জি 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 তারা মানে
আইইউডিএফ এর আগে যেটা কংগ্রেসের গণভিত্তি ছিল সেই গণভিত্তিটা বর্তমান যখন ইউডিএফ এ কিছুটা নিয়েছে, তখন তারা এখন আর ইউডিএফ এর সাথে সমঝোতা করতে কংগ্রেস ইচ্ছুক না। বিগত দিনে 2021 সালে যেটা অ্যালায়েন্স হয়েছিল, সেই অ্যালায়েন্সে ইউডিএফ যথেষ্ট স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র সাম্প্রদায়িক বিজেপি দলকে ক্ষমতার থেকে বাইরে রাখার জন্য। তার জন্য ইউডিএফ এ ন্যূনতম তার জিতার নিশ্চিতে থাকা এরকম 9টা সিট কংগ্রেসকে ছেড়ে দিয়েছিল। এবং এরপরেও আমরা আমরা দেখতে পাচ্ছি যে উজনি আসামে কংগ্রেস খুব ভালো করতে পারে নাই, কারণ বিগত দিনে ইউডিএফ জন্মলগ্নর পর থেকে ইউডিএফ কে একটা সাম্প্রদায়িক দল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কংগ্রেস এআইইউডিএফ এর প্রভাব কি রয়েছে এখন ছিল আসামে? কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন অবস্থায়। আর সে তাদের ইউডিএফ এর প্রতি করা অপপ্রচারের জন্যই শেষ পর্যন্ত উজনি আসামে যখন ইউডিএফ এর সাথে অ্যালায়েন্স করে কংগ্রেস নির্বাচন খেলতে গেল, তখন উজনি আসামে তাদের ভালো হয় নাই। আর মোটামুটি অখিল গগৈ, লরিনজিৎ গগৈ ও তাদেরও মহাগঠবন্ধনের বিরুদ্ধে 21 সালে তাদের যে প্রচার ছিল, সেই প্রচারে কংগ্রেস যথেষ্ট পরিমাণে উজনি আসামে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এবার কংগ্রেসের একটা ধারণা যে ইউডিএফ এর সাথে অ্যালায়েন্স না করলেই বেশি ভালো হয়, সে ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা শুধুমাত্র সাম্প্রদায়িক বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য আমরা একটি মহাগঠবন্ধন চাই। কিন্তু আসল কথাটা হলো যে 2024 সালের ডিলিমিটেশনের পরে এখন এরকম সিট নাই যেগুলো সিটে কংগ্রেস এবং ইউডিএফ এর ভোটের বিভাজনের ফলে বিজেপি উপকৃত হবে। যে কয়টা সিট বর্তমান আছে, যেটার মধ্যে সংখ্যালঘু মানুষ সংখ্যাগরিষ্ঠ, সেটার মধ্যে মোটামুটি 95% মাইনরিটিস। সে যেটা আপনার ডিলিমিটেশনের যেটা গ্রাউন্ড রুল ছিল, মতিউর ভাই আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি। ইশারায় ইলেকশন কমিশন যে ডিলিমিটেশনের কাজ করেছে। আমি চলে যাব ধুবড়িতে রয়েছেন। আচ্ছা, ধুবড়িতে নির্মাল্য পালের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না, একটা টেকনিক্যাল কারণের জন্য। আমি চলে আসছি আবার স্টুডিওতে। মিতানাথ বড়, আপনি কি বলবেন? বিজেপির কি সম্ভাবনা রয়েছে এবারে নির্বাচন? আপনি বলেছেন 100-র উপরে পাবেন। 102, 103 একদম শিওর? এটা আমাদের একদম। তাহলে তো বিরোধী শূন্য অলমোস্ট। তাই তো আমরা বললাম, আমাদের তো বিরোধীকে নিয়ে কোনো হেডেকই নেই। আমাদের হেডেক হলো আমরা আমাদের নিজেদের কাজটা, যেটা আমরা গত 10 বছরে করেছি, আমরা অলরেডি টার্গেট সেট করেছি। 2026 যেরকম আমাদের মুখ্যমন্ত্রী অল্পদিন আগে বলে দিয়েছে, আপনি যদি শুনেছেন কি বলেছে, কিন্তু 5 লাখ টাকা, সরি 5 লাখ মোর জব দেব। আমরা এবার দেখেছেন যে কোনোদিন হয়নি আসামের হিস্ট্রিতে যে করাপশন ফ্রি। আর সেটা বিজেপি গান গায়নি, এটা মানতেই হবে যে যারা করাপশন যারা ফ্রি একটা পেয়েছে অ্যাপয়েন্টমেন্ট তারাই হয়েছে বলেছে যে এবার প্রথমবার। আগে এরকম আমরা প্যারেন্টস পেয়েছি, বলেছিল আগে আমরা মেয়ে ছেলেদেরকে পড়িয়ে ভাবতাম যে ভালো যদি হয় পড়াশোনা আমাকে বাইরে পাঠাতে হবে, কারণ যদি আসামে চাকরি চাই তো বহুত পয়সা দিতে হবে, খালি মেরিট মানে স্টুডিওস হলে র্যাঙ্ক হলেও হবে না। কিন্তু এইবার যারা দিয়েছে তারা বলেছে আমরা পরীক্ষা দিয়ে যে 1 টাকা না দিয়েও পেয়েছি, এটা আমরা ভাবতে পারি না, দ্যাট টু আ গভর্নমেন্ট জব। আর সেখানে আমাদের টার্গেট ছিল 1 লাখ, আমরা দিয়েছি 1.8 লাখ। আর আমাদের এইবার অলরেডি আমরা বলেছি 2026-এ আপনাদের দেখেন আমাদের ভিশনটা 5 লাখের আমরা গোল ক্রিয়েট করেছি। তার মানে কি আপনি বুঝতে পারছেন? ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি, আপনারই একজন দলেরই একজন নেতা রয়েছেন। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি নগাঁওয়ে, যেখানে রয়েছেন মতিউর রহমান। এআইইউডিএফ তো এই মুহূর্তে এআইইউডিএফ এর শক্তি কি সত্যি সাংঘাতিক যে নির্বাচনে প্রভাব ফেলতে পারবে? অবশ্যই আমরা আশা করি যে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ যে 22টা সিট রয়েছে, আমরা আশা রাখি যে 22টা সিটই আমরা আগামী নির্বাচনে আমরা বিজয়ী হব। মানে সেটা কি দলীয় কথার কথা নাকি? দেখুন, সংখ্যালঘু ভোট তো মতিউর রহমান, সংখ্যালঘু ভোট কিন্তু এআইডিএফ থেকে এখন কংগ্রেসের দিকে ঢাল খেয়েছে। কংগ্রেস মাথা ঘামায়নি
এবং কংগ্রেস যখন বিরোধী অবস্থানে ছিল, শাসক দল সাম্প্রদায়িক বিজেপি দলের বিভিন্ন ধরনের অত্যাচার, আপনার ওই হাজার হাজার মানুষকে আপনি বলতে চাইছেন যে এআইইউডিএফ কিং মেকার হবে এবারে নির্বাচনে? আপনার বিভিন্ন জায়গার মধ্যে যে উচ্ছেদ চলছে সে ব্যাপারেও কংগ্রেস কোনো কথা বলছে না। সেই জন্য সেই ইস্যুতে আপনারা কি উচ্ছেদের বিরোধী? সেগুলোতে জনগণ বিশ্বাস করে। আপনারা কি উচ্ছেদের বিরোধী? মতিউর রহমান, আমাদের প্রপার মতিউর রহমান, আপনি আমার কথা শুনছেন? আপনারা কি উচ্ছেদের বিরোধী? আপনারা কি উচ্ছেদের বিরোধী? উচ্ছেদের আমরা বিরোধী না, তাহলে তবে উচ্ছেদের আগে তাদেরকে আপনার যে রিহ্যাবিলিটেশন দেওয়ার ব্যবস্থা আছে, দেশের মধ্যে যে আইন রয়েছে, রাইট টু ফেয়ার কম্পেনসেশন, অ্যাকুইজিশন অফ ল্যান্ড, রিহ্যাবিলিটেশন এন্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013, সেটা জবরদখলের ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে? মানুষ একটাকে আপনার সরকারি ভূমি থেকে উচ্ছেদের আগে দখল করে বসেছে, তাকে ক্ষতিপূরণ সহ পুনর্সংস্থাপন দেওয়ার যে ব্যবস্থা সুপ্রিম কোর্টের সে ব্যাপারে নির্দেশ রয়েছে, সরকার সে নির্দেশকে অমান্য করেছে, মান্য করে নাই। সেই ব্যাপারে দখল করে ইলিগাল ফরেস্ট ল্যান্ড দখল করবে, সেটার জন্য কম্পেনসেশন দিতে হবে। করার আগে শত্রু তাকে ল্যান্ড ক্ষতিপূরণ দখল সহ করবে, তাকে সেটার জন্য পুনর্সংস্থাপিত করতে কম্পেনসেশন। হবে। সেটাই দেশের মধ্যে আইন রয়েছে। আমি এবার চলে যাচ্ছি ধুবড়িতে রয়েছেন বিজেপির জেলা বিজেপির উপসভাপতি নির্মাল্য পাল। নির্মাল্য বাবু, আপনাকে আমার একটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা হলো বিরোধী জোটের কি প্রভাব পড়বে ধুবড়িতে? দেখুন, সারা আসামে 126টা সমষ্টির মধ্যে বিরোধীদের প্রভাব কেবলমাত্র 22টার থেকে 23টা সমষ্টি। সুতরাং তারা এই 22টা 23টা সমষ্টির মাঝখানেই তারা ঘোরাফেরা করবে। সে রাইজোর দল বলুন, অজপ বলুন, অথবা কংগ্রেস বলুন বা এআইডিএফ বলুন, বাদবাকি যে 103টা সমষ্টি বা 104টা সমষ্টি, আমরা সম্পূর্ণভাবে আমাদের ভোটার যেখানে আছে 103টা বা 4টা সমষ্টিতে কনসেন্ট্রেশন করছি, এবং আমরা জানি যে আমরা 90টার থেকে 95টা সিট এবার অনায়াসে জিতে সরকার গঠন করব। সুতরাং বিরোধীদের কি প্রভাব, বিরোধীদের কি বক্তব্য, বা বিরোধীরা সবসময় সেই 22টা 23টা সিটের মধ্যেই ঘুরে ফিরে বেড়াবে, এবং তার মধ্যে নিশ্চিতভাবে ধুবড়ির 2-3টে সিটও সেই 22টা 23টা সিটের মধ্যে পড়ে বলে আমরা সবাই জানি, এটা ওপেন সিক্রেট। এবং সেই জন্যে আমরা খুব একটা বেশি মাথা ঘামাচ্ছি না। ধুবড়ি জেলাতে বিজেপি জেতার মতন 2 থেকে 3টে সিট আছে, আমরা সেই সিটগুলোতে যথেষ্টভাবে কনসেন্ট্রেশন করছি, এবং আগামী দিনে আমরা একটা শক্তিশালী সরকার গঠন করব, এবং সেই সরকারের মধ্যে ধুবড়িরও 2 থেকে 3টের মতন সিটে যথেষ্টভাবে অবদান থাকবে বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। গৌতম ভট্টাচার্য, গৌতম বাবু, আপনি কি বলবেন? আমাদের যখন সময় পরিবর্তন যাত্রা শুরু হলো, উত্তর আসাম, মধ্য আসাম থেকে শুরু করে এখন উজনি আসাম, যেটা আপার আসাম বলা হয়, সেখানে চলছে, আবার সামনে যাত্রা চলছে। সেই যাত্রায় প্রচুর জনগণের যে ভিড়, সেই ভিড় দেখেও মানে এরা কি কিং কর্তব্য বিমূঢ় হয়ে আজ এদের কি একটা আশীর্বাদ, জন আশীর্বাদ যাত্রা সেটা তো আপনার রাঙাপাড়ায় হয়েছে আজকে। যদি 10 বছরে যদি এত কিছু করা হতো, তাহলে এসব যাত্রার দরকার হতো। তার মধ্যে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলছি। এই 2026 সনের আপনি যদি প্রথম মাস জানুয়ারি মাসটা দেখুন, জানুয়ারি মাস দেখলে আপনি দেখবেন যে আসাম সরকার দৈনিক 96 কোটি টাকা ঋণ নিচ্ছিল, আর ফেব্রুয়ারি মাস শেষ হতে হতে সেই ঋণের পরিমাণ দৈনিক 135 কোটি টাকা পর্যন্ত পৌঁছে গেছে। তা সাধারণ লোক এগুলো নিশ্চয়ই দেখছে এগুলো। আর উনি যেসব বললেন যে আমাদের সাধারণ লোক, গৌতম বাবু, সাধারণ লোক ঋণ নিয়ে সরকার কত টাকা ঋণ নিল সেটাতে কিন্তু বোঝার চেষ্টা করবে না। সাধারণ লোকের লাগে ফ্রেবিস লাগে, সুবিধা লাগে। ঋতম কৃবা ঘৃতম পিবেত, সেই ফর্মুলা নিয়ে বিজেপি চলছে। সেই ফর্মুলা বেশি দিন চলবে না। লোক দেখছে, নবপ্রজন্ম এগুলো দেখছে। আর আমাদের সেই সময় পরিবর্তন যাত্রা, সেটাতে ঘাবড়ে গিয়ে এখন কি করবে না করবে। আর এরা যেটা 101, 102, 95 সিটের কথা বলছেন, বিজেপি 2024 সনে বিজেপি আপকি বার 400 পারের একটা নাড়া দিয়েছিল, সেটা জনগণ সেটা 240-এ আটকে দিয়েছে। আমার বিশ্বাস আছে
বিজেপিকে আর মিত্র দলকে, তাদের মিত্র দলকে এবার ঠিক বিরোধীর আসনে বসিয়ে দেবে। আর আমি আশা করব তারা যাতে বিরোধীর আসনে বসে বিরোধীর দায়িত্বটা খুব ভালোভাবে পালন করে। ধন্যবাদ, আপনার এই কনফিডেন্সটাকে ভালো লাগলো। হ্যাঁ বলুন, মিতানাথ কিছু বলতে তো চাইছেন। ওনাদের আনসার ওনাদের পার্টির থেকেই, ওনাদের ফর্মার সভাপতি ছিল প্রেসিডেন্ট, কংগ্রেস প্রেসিডেন্ট, আর এমএলএও ছিল গত বছর ভূপেন বরা। ওনার নিজেই বলেছে যে এখন আমার দলের মধ্যে আমার নিজেরই বিশ্বাস নেই। আমি এত বছর 32 ইয়ার্স দেওয়ার পরে ওনাকে যেভাবে ট্রিট করেছে, এআইডিএফেরও বলে গেল যে ওনারা নাকি 9টা সিট এক সময় কংগ্রেসের সঙ্গে থেকেও দিয়েছিল, স্যাক্রিফাইস করেছে। সো কংগ্রেস বেসিক্যালি ইজ অলওয়েজ আ সুবিধাবাদী পার্টি। কংগ্রেস যেখানে অ্যালায়েন্স করে সুবিধা হবে সেখানে করবে। আর আমরা বিহার, বেঙ্গল আর বাকি স্টেটে দেখেছি ওখানে কিন্তু ওনারা অ্যালায়েন্স করেনি। লোকসভাতে অ্যালায়েন্স করব, কিন্তু যখন বিধানসভা এসেছে সব কিন্তু ভাগে ভাগে করে এসে করেছে। আর কংগ্রেস সবসময় আজকে রাইজল দলকে ইউজ করছে, এআইডিএফকে আগত ইউজ করেছে, আরও ইউজ করবে। ইউজ না করে কংগ্রেস আগ বাড়াতেই পারবে না, কারণ কংগ্রেসের নিজের ক্রেডেন্সিয়ালস নেই। আর উনি যেটা বলছে অ্যাজ ফার এজ নাম্বার ইজ কনসার্ন, সেটা তো আমরা বলছি না, সেটা 2014-তে জনতারা দেখিয়েছে, ভোটাররা দেখিয়েছে, 2016-তে আসামে দেখিয়েছে, 2019-এ আবার সেন্টারে দেখিয়েছে, 2021-এ আবার আসামে দেখিয়েছে, আর এইবার 2026-এও আবার একবার, আপনি শুনে নেন, আপনাকে ডিস্টার্ব করিনি, 2026-এ আবার দেখাবে। কারণ আপনি যদি গ্রাউন্ডের পালসটা জানেন আর যদি বুঝতে পারেন, তাহলে আপনি এরকম স্টেটমেন্ট বলবেন না। উল্টো বলবেন যে আপনারা এখন আপনাদের যেটা কনফ্লিক্ট সেটাকে আপনারা কেমনে মিনিমাইজ করতে পারে, আপনাদের হাউসটাকে ভালো করেন, সেটা আমরাও চাবো। আমরাও স্ট্রং অপোজিশন চাই, বাট পজিটিভ অপোজিশন, যে অপোজিশন আমাদের কোনো কাজকে এনি টাইম নিগেট করার থেকে যে আমাদেরকে বলতে পারে যে এই কাজটা আরও ভালো করে করেন, কিন্তু সেটা আপনারা করছেন না। আজকে ভূপেন বরা নিজেই বলছে যে আমার গৌরব প্রতি উপরে আমার ট্রাস্ট নেই, কারণ যেইভাবে সিট শেয়ারিং হচ্ছে, যেইভাবে ইন্ডিজিনাস আসামিস মানুষদের থেকে সিট না দিয়ে ওনারা রকিবুল হোসেন, যে আমরা সবসময় জানতাম যে উনি যখন ফরেস্ট মিনিস্টার ছিল রাইনো, আজকে যখন উনি ফরেস্ট মিনিস্টার ছিল কাজিরাঙ্গার 100, 190, 150, 200 রাইনো ডেথ হতো। আমাদের আজকে সংখ্যা দেখেন 0, একটাও রাইনো ডেথ আমরা হতে দেইনি। তো সেই ফরেস্ট মিনিস্টার যে একটা রাইনো ধন্যবাদ আপনাকে। উনি কি আর মানুষকে ছাড়বে? আমাকে সেই ভূপেন বরা আমার এক্সপোজ সময় শেষ হয়ে করেছে এসেছে। যে উনি কিন্তু সিট, এবার যা দেখা যাচ্ছে যে আসাম যদি কংগ্রেসে সে যেভাবে সিট শেয়ারিং করে, তাহলে আসাম কিন্তু আসামের মানুষদের হাতে থাকবে না। ধন্যবাদ সবাইকে, আমার সময় শেষ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ আটটার আড্ডায় আসার জন্য। আগামী সপ্তাহে আবার দেখা হবে আটটার আড্ডায় একই সময়। ধন্যবাদ।